The secondary hemorrhage that occurs after 7 to 14 days of primary hemorrhage. মনে রাখতে হবে। The hemorrhage that occurs after 7 to 14 days of primary hemorrhage. অর্থাৎ প্রাইমারি হেমোরেজ হয়েছে ডিউ টু সার্জারি, ডিউ টু ইনজুরি, হট এভার দ্য থিং, প্রাইমারি হেমোরেজ একটা হয়েছে, সেটা সেই সময় ম্যানেজ হয়ে গেছে। দেন উই হ্যাভ পাস্ট 7 to 14 days উইদাউট এনি সিইং এনি ব্লিডিং। আমরা হয়তো মনে করতে পারি যে হ্যাঁ, দিস ব্লিডিং ক্যাসকেড হ্যাজ বিন কন্ট্রোলড, বাট after 7 to 14 days there may be again some bleeding, and this sort of bleeding is called secondary bleeding বা secondary hemorrhage. That is hemorrhage that occurs after 7 to 14 days after primary hemorrhage. মনে রাখবা কেন এগুলো হয়। ধরো আমরা প্রাইমারি হেমোরেজটাকে কন্ট্রোল করেছি যে ওই যে 3টা ওয়েতে বলেছি, আমরা ভেসেলটাকে লাইগেশন করে দিয়েছি, ভেসেলটাকে ডায়াথার্মিক কোয়াগুলেশন করে দিয়েছি, অথবা প্রেশার প্যাকিং দিয়ে ওটাকে স্মল ভেসেলগুলো ভেসোস্প্যাজম সৃষ্টি করে কন্ট্রোল হয়ে গেছে। তাহলে এখন হোয়াই দেয়ার শুড বি সেকেন্ডারি হেমোরেজ? ইয়েস, দি সেকেন্ডারি হেমোরেজের যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো যে আমরা হয়তো একটা ব্লিডিং ভেসেলকে লাইগেট করে চলে এসেছি। অনেক সময় আমরা অপারেশনের ক্ষেত্রে আমরা কি করি, একটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল অপারেশনের ক্ষেত্রে বা কোনো ডিপ সারফেসে অপারেশনের ক্ষেত্রে আমরা যখন ক্লোজ করি তখন উই অ্যাপ্লাই এ ড্রেন টিউব। ড্রেন টিউবটা আমরা কেন দেই? যদি কোনো মাইনর কোনো উজিং হয়ে থাকে সেটা যাতে এক্সটেরিয়রে চলে আসে। এখন এই ড্রেন টিউবটা যখন আমরা বাইরে বের করেছি, হতে পারে এটা কোনো একটা ভেসেলের উপর দিয়ে চলে এসেছে। আচ্ছা, ভেসেলের উপর দিয়ে যখন চলে আসলো তখন কি হচ্ছে, ড্রেন টিউবটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল বা রাবার ম্যাটেরিয়াল, ওটা কনস্ট্যান্টলি ওই ভেসেলটার উপর দিয়ে লাগছে, ঘষা লাগতে 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 একসময় দেখা গেল কি হলো, ভেসেল ওয়ালটা থিন হতে হতে আফটার 7 to 14 ডেজের মধ্যে দেখা গেল ওই ওয়ালের একটা অংশ স্ল্যাপ আউট হয়ে গেল। তাহলে কি হলো, যেই স্ল্যাপ আউট হয়ে গেল ভেসেল ওয়ালটা, ভেসেলটা ওপেন হয়ে গেল, হিউজ ব্লিডিংটা হলো। দিস মে বি ওয়ান কজ। আরেকটা কী কজ হতে পারে, যে আমি হয়তো কোনো ম্যালিগন্যান্ট একটা লেশনের উপরে আমি সার্জারি করেছি। ম্যালিগন্যান্ট লেশনের উপর সার্জারি করলাম, ঠিক আছে, প্রাইমারি হেমোরেজ কন্ট্রোল করে এসেছি, বাট ইট ইজ এ মানে মূল থিম ইজ এ প্রাইমারি ম্যালিগন্যান্ট লেশন। তো দেখা গেল কি যে ওখানে ওই ঠিক 7 to 14 ডেজ আফটার ওখানে হয়তো কিছু অংশ ওই ম্যালিগন্যান্ট টিস্যু কিছু ছিল, সেটা হয়তো স্ল্যাপ আউট হয়ে গেল। এই স্ল্যাপ আউট হয়ে গেলে সেখানে দ্য সেম থিং, ভেসেল ওপেন হয়ে গেল এবং ব্লিডিংটা হলো। তাহলে আমরা কিভাবে পেতে পাচ্ছি যে যদি আমরা কোনো মানে ড্রেন টিউবের কারণে কোনো ভেসেল স্ল্যাপ আউট হয়ে প্রেশার নেক্রোসিস হয়ে যায়, তাহলে আমরা সেকেন্ডারি হেমোরেজ পেতে পারি। যদি কোনো ম্যালিগন্যান্ট লেশনে অপারেশন করা থাকে সেটা যদি স্ল্যাপ আউট হয়ে যায় সেখান থেকে পেতে পারি। আরেকটা হতে পারে কি, যে যদি আমরা অপারেশনের পরে দেখা গেল ওই পেশেন্টের সাডেনলি কোনো মানে কফ ডেভেলপ করলো, অথবা কনস্টিপেশন হলো, অথবা স্ট্রিকচারিউরিতা হলো, সে স্ট্রেন করতে থাকে, কাশি দিলেও স্ট্রেন হয় বডিতে, মানে ইউরিনারি স্ট্রিকচার হলেও স্ট্রেন করতে হয়, কনস্টিপেশন হলেও স্ট্রেন করতে হয়। সো এনি সর্ট অফ স্ট্রেনিং, দেয়ার মে বি ডিউ টু দিস স্ট্রেনিং, দেয়ার মে বি সাম damage to the primary vessels, and the primary site may be open and there develops sudden hemorrhage. So তাহলে এটাকে আমরা বলবো secondary hemorrhage, that is the hemorrhage that occurs 7 to 14 days after primary hemorrhage. We should call it as a secondary hemorrhage. এবং what are the causes of this secondary hemorrhage? The cause হচ্ছে due to slapping of the vessel, either from infection or from pressure necrosis by a drain tube, or due to slapping out of a malignant lesion, or due to severe straining. ঠিক আছে, তাহলে এই 4টা কারণের জন্য আমাদের সেকেন্ডারি হেমোরেজ হতে পারে। একটা কমন এক্সাম্পল দেখো, যে যদি কমন সাধারণত হেমোরয়েড সার্জারির নাম শুনেছ, যে পাইলস হলে আমরা অপারেশন করে দ্যাট ইজ হেমোরয়েডেক্টমি করি। তারপরে জিআই সিস্টেমে জিআই ট্র্যাক্টের কোনো সার্জারি হলে অথবা কোনো অ্যাম্পুটেশনটা করলে এখানে অনেকগুলো ভেসেলকে বাধা লাগে, লাইগেট করা লাগে। এরকম ক্ষেত্রগুলোতে আইদার ডিউ টু ইনফেকশন, or due to pressure necrosis, or due to slapping out of a portion, there may be chance of develop hemorrhage after 7 to 14 days. ওকে, তাহলে আমরা যদি তোমাকে কারণ জিজ্ঞাসা করি যে হোয়াট আর দ্য কজেস অফ সেকেন্ডারি হেমোরেজ,
you should tell firstly that maybe due to some infection. Second thing, there may be some pressure necrosis either by drain tube or other else. And third one is the sloughing out of a malignant ulcer. এই তিনটা কারণের জন্যই আমরা সাধারণত সেকেন্ডারি হেমোরেজ পেতে পারি। নাও অ্যাকর্ডিং টু দি ডিউরেশন, আমরা অ্যাকর্ডিং টু দি ডিউরেশন অফ দি হেমোরেজ we called it acute hemorrhage and chronic hemorrhage. Where there is acute, obviously there should be another term is chronic, or where there is chronic, there should be another term is acute. তাহলে অ্যাকর্ডিং টু দি ডিউরেশন, অর্থাৎ কত সময় ধরে এই ব্লিডিংটা হচ্ছে, এটার পরে বেসিস করে আমরা বলবো এটা আইদার ইট ইজ অ্যাকিউট হেমোরেজ অর এটা ক্রনিক হেমোরেজ। অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, হোয়াট ইজ অ্যাকিউট হেমোরেজ? হুইচ অকার্স সাডেনলি। As for example, a patient have got an esophageal varix. The patient does not know it, nobody knows it, but suddenly দেখা গেল যে পেশেন্টের একটু পোর্টাল হাইপারটেনশন হয়েছে, হাইপারটেনশন হওয়ার কারণে ইসোফেজিয়াল ভেরিক্সটা রাপচার করেছে। রাপচার করলে দেয়ার শুড বি হিউজ ব্লিডিং, হেমাটোমেসিস অ্যান্ড মেলিনা হবে। দিস ইজ অ্যাকিউট হেমোরেজ। অ্যান্ড হোয়াট ইজ ক্রনিক হেমোরেজ? ক্রনিক হেমোরেজটা যেমন ধরো একটা পেশেন্টের হুকওয়ার্ম ইনফেকশন আছে, ইন্টেস্টাইনে কিডনিগুলো ওর গায়ে লেগে লেগে খাচ্ছে, রক্ত খাচ্ছে, ওখান থেকে সরে আসছে, আবার ওখান থেকে একটু চুয়াই ব্লাড আসছে, ইট ইজ এ ক্রনিক হেমোরেজ। একটা পেশেন্টে মনে করো একটা ক্রনিক গ্যাস্ট্রিক আলসার আছে, অল্প অল্প করে একটু 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 করে ব্লিডিং হয়, ইট ইজ ক্রনিক হেমোরেজ হচ্ছে। আমরা এগুলোকে ধরতে পারি সাধারণত কীভাবে? হোয়েন পেশেন্ট কাম টু আস হ্যাভিং অ্যান সিমটমস অ্যান্ড সাইন্স অফ অ্যানিমিয়া। আমরা দেখছি যে পেশেন্টের কোনো ব্লাডের লসের কোনো ফিচার নাই, বাট পেশেন্ট হ্যাভ is extremely anemic, তখন আমরা এগুলো সার্চ করতে গেলে পাই। দিস ইজ সর্ট অফ ক্রনিক হেমোরেজ, অ্যান্ড previously I told an acute hemorrhage. Another example of acute hemorrhage, a patient having got a tubal pregnancy. You know যে ফ্যালোপিয়ান টিউবে অনেক সময় প্রেগনেন্সি স্টার্ট হতে পারে। ইউজুয়ালি প্রেগনেন্সি স্টার্ট হয়, কিন্তু ওখান থেকে এটা ইউট্রাসে এসে বাসা মানে স্থায়ী সেটেল করে, বাট ডিউ টু সাম আননোন রিজন দেখা গেল যে এই ফার্টিলাইজড ওভামটা ফ্যালোপিয়ান টিউবে থেকে গেল, অ্যান্ড ওটা তখন ওখানে যখন বড় হতে থাকছে, সাডেনলি ইট বাস্ট দি টিউব অ্যান্ড দেন দেয়ার উইল হিউজ ব্লিডিং. ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাকিউট হেমোরেজ. Now, according to nature, we can classify the hemorrhage as external, that is revealed or concealed. According to the nature, যে আমরা হেমোরেজ হচ্ছে, আমরা কখনো দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না। হোয়েন যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা বলছি ইট ইজ অ্যান এক্সটার্নাল হেমোরেজ অর রিভেলড হেমোরেজ। দ্যাট ইজ কোনো একটা ইঞ্জুরি হলো, আমরা অপারেশন করলাম, এই যে ব্লিডিংটা হচ্ছে, ইট ইজ অ্যান রিভেলড হেমোরেজ অর external hemorrhage, that is it is visible. আর একটা হচ্ছে কি যে তোমার কনসিল্ড হেমোরেজ, যে কনসিল্ড অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, যে জিনিসটি ব্লিডিং হচ্ছে বাট আমরা দেখতে পাচ্ছি না চোখে। তাহলে এক্সটার্নাল আর রিভেলড হেমোরেজটা হচ্ছে কি জন্যে? সাধারণত সফট টিস্যু ইঞ্জুরির জন্যে হয়, অ্যান্ড ব্লিডিং ফ্রম দি লিম্ফ ভেসেলস, ওনস, নোজ এটসেট্রা। এপিস্ট্যাক্সিসের নাম শুনেছি আমরা নিশ্চয়ই, ইএনটিতে পড়বে। এপিস্ট্যাক্সিস হলেও প্রচুর ব্লিডিং হয়, ইট ইজ অ্যান এক্সটার্নাল ব্লিডিং।